আচ্ছা, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের যাদের আমি ক্লাস নিচ্ছিলাম তাদের আমি বলি, যারা পরীক্ষা তো সামনে এগিয়েই এলো, ফেব্রুয়ারি মাস থেকে পরীক্ষা, তোমাদের মাধ্যমিক পরীক্ষা। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই মাধ্যমিক পরীক্ষার জন্য। টেস্ট পরীক্ষা তো তোমাদের হয়েই গেল, কিন্তু টেস্ট পরীক্ষার কোয়েশ্চেন খুব ভালো এসেছিল। আশা করছি তোমরা ভালো পরীক্ষা দিয়েছো প্রত্যেকে। উত্তর খুব মানে সোজা সোজা প্রশ্ন ছিল। আমি উত্তর পরে আলোচনা করে দেব প্রশ্নগুলোর, কিন্তু আজকে তোমাদের নদীর বিদ্রোহ, মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ আমি আলোচনা করছি। দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর যে বিদ্রোহ গল্প আছে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা গল্প। মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ বলে একটা গল্প গ্রন্থ আছে, যেটা 1939 সালে প্রকাশ পেয়েছিল, যার অন্তর্গত গল্পের নাম হলো নদীর বিদ্রোহ। তো আমি পড়াতে পড়াতে এগিয়ে যাব। দেখো, 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া নদের চাঁদ নূতন সহকারীকে ডাকিয়া বলিল, আমি চললাম হে। তাহলে কত, মানে কটার প্যাসেঞ্জার ট্রেনটা কোন সময় ছিল বলতে হবে, 4:45 ট্রেন ছিল। হ্যাঁ, প্যাসেঞ্জার ট্রেন ছিল। নূতন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল, আজ্ঞে হ্যাঁ। অর্থাৎ এখানে নদের চাঁদ তার নতুন সহকারীকে ডেকে বলল, আমি চললাম হে। এই যে লাইনটা, আমি চললাম হে, এই কথা কোন রচনার অংশ, কে বলেছিল? এই প্রশ্নটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কেননা এই আমি চললাম হে এইটা কিন্তু আসে, তোমাদের দেখবে টেস্ট পেপার ফলো করলে তোমরা দেখতে পাবে সেখানে কিন্তু এই লাইনটা তুলে প্রশ্ন এসেছে, যে এটা হবে উত্তর, নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত। এরকমভাবে লিখবে, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ অংশ, এই গল্প থেকে নেওয়া হয়েছে এই অংশ। কে কার কথা এখানে বলা হয়েছে এটা প্রশ্ন আসে, এটা বলতে হবে এটা কিন্তু নদের চাঁদ বলেছে, কাকে? তার নতুন সহকারীকে বলেছিল। ঠিক আছে, ব্যাস। আর নূতন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল, আগে হ্যাঁ। নদের চাঁদ বলিল, আর বৃষ্টি হবে না, কি বলো? নূতন সহকারী একবার জলের জলময় পৃথিবীর দিকে চাহিয়া বলিল, আগে না। নদের চাঁদ লাইন ধরিয়া 1 মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটিতে লাগিল। 5 দিন অবিরত বৃষ্টি হইয়া আজ এই বিকেলের দিকে বর্ষণ থামিয়াছে। তাহলে কতদিন ধরে বৃষ্টি হচ্ছিল? 5 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। 5 দিন নদীকে দেখা হয় নাই। নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল। নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল। এই লাইনটা তুলেও কিন্তু প্রশ্ন আসে, যে নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল। কেন ঔৎসুক্য বোধ করিতে লাগিল, এবং কোন প্রথমে আসবে কোন রচনার অংশ, এবং কে কেন ঔৎসুক্য বোধ করিতে লাগিল। প্রথমেই বলে দেবে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে। এবং আর মূল যদি বলে কোন গল্পগ্রন্থ বা মূল গ্রন্থের নাম কি, তখন অবশ্যই অবশ্যই হবে সরীসৃপ। ঠিক আছে, আর বলেও দিয়েছি সরীসৃপ 1939 প্রকাশ পেয়েছিল। আর বলছি, নদের চাঁদ ছেলে মানুষের মতো কেন ঔৎসুক্য বোধ করছিল, কারণ তার 5 দিন ধরে অবিরত বৃষ্টি হওয়ায় তার প্রিয় নদীকে সে দেখতে পায়নি, সেই কারণে সে ঔৎসুক্য বোধ করছিল। এই প্রশ্নটা যদি 3-এ আসে, ধরো ওই কোন রচনার অংশ পাটে পাটে এলো, তাহলে 3-এ আসতে পারে। যদি 1 নম্বর এলো কেন ঔৎসুক্য বোধ করছিল, তাহলে তো একই ওই উত্তরটা হবে যেটা আমি বললাম। দেখো, আকাশে যেমন মেঘ করিয়া আছে, হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাবে। ঠিক আছে, বর্ষণ শুরু হইয়া যাবে। তা হোক, ব্রিজের এক পাশে আজ চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না। 5 দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়াছে। দুদিকে মাঠ ঘাট জলে ডুবিয়া গিয়াছিল। রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণপুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল। তাহলে এখানে যদি বলে যে এই যে রেলের উঁচু বাঁধ ধরে হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণপুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল। 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। তাহলে নদের চাঁদের বয়স কত ছিল? 30 বছর। ঠিক আছে, এটা কিন্তু প্রশ্ন আসে তোমাদের 1 নম্বর, কেন MCQতেও আসে। কেবল বয়সের জন্য নয়, ছোট হোক তুচ্ছ হোক, সে তো একটা স্টেশন মাস্টার। এবার যদি দিয়ে থাকে যে নদের চাঁদ কে ছিল, তাহলে বলতে হবে একজন স্টেশন মাস্টার ছিল। দিবারাত্রি মেল, প্যাসেঞ্জার আর মালগাড়ি তীব্র বেগে ছোটাছুটি নিয়ন্ত্রিত করিবার দায়িত্ব যাহাদের, সেও তো তাহাদেরই একজন। নদীর জন্য এমনভাবে পাগল হওয়া কি তার সাজে?
নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। তোমাদের এইটাও লাইন তুলে প্রশ্ন আসে, দেখবে নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, এইটা যেমন একটা প্রশ্ন আসে, তেমনই এইখানেও প্রশ্ন তোমাদের আসে যে স্টেশন মাস্টার ছিল, এটা 1 নম্বরে, আর এমসিকিউতেও আসে। দিবারাত্রি মেল প্যাসেঞ্জার আর মালগাড়িগুলো তীব্র বেগে ছোটাছুটি নিয়ন্ত্রিত করিবার দায়িত্ব যাহাদের, সেও তো তাহাদেরই একজন। যাই হোক, এইখানে এই প্রশ্নটাই আসে যে নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না। নদের চাঁদ কি বোঝে, কি বোঝার কথা বলা হয়েছে, তখন কি হবে? এই যে সে স্টেশন মাস্টার হওয়া সত্ত্বেও দিবারাত্রি মেল প্যাসেঞ্জার মালগাড়িগুলোর তীব্র বেগে ছোটাছুটি সে নিয়ন্ত্রণ করার দায়িত্ব সামলায়, সে কি কাজ করে যদি বলে তাহলে এটা হবে সামলায়। সেও একজন, নদীর জন্য এমনভাবে তার তো পাগল হওয়া সাজে না, সেই কারণে এই সব কিছু সে বোঝে, যে নদীর জন্য পাগল হওয়া তার সাজে না, এই কথাটাই বলা হয়েছে। তাই এই উদ্ধৃতাংশের অবতারণা, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। এটা তুলেও প্রশ্ন আসে যে কেন উপভোগ করে, কারণ তার সাজে না, এই পুরোটা বলতে হবে, তার এই রকম পাগলামি সাজে না, কিন্তু সে যেহেতু পাগলামি করে তার সেই পাগলামিতে সে আনন্দ উপভোগ করে। ঠিক আছে, অস্বাভাবিক হোক, নদীকে এইভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদীর ধারে তার জন্ম হইয়াছে, নদীর ধারে সে মানুষ হইয়াছে, চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে। দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না, কিন্তু শৈশবে, কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসেব কে করে? দেশের সেই ক্ষীণ স্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই তার মমতা পাইয়াছিল। তাহলে প্রশ্ন আসে যে দেশের নদীটি কেমন ছিল, ক্ষীণ স্রোতা ছিল, খরস্রোতা ছিল, এইভাবে আসে প্রশ্ন। তোমাদের এমসিকিউ তোমরা জানো, আর যদি তোমাদের 1 নম্বরে আসে বলতে হবে ক্ষীণ স্রোতা নির্জীব অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই ছিল সেই তার দেশের নদীটি। বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ স্রোত ধারাও প্রায় শুকাইয়া যাইবার উপক্রম করিয়াছে দেখিয়া সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরমাত্মীয়া মরিয়া যাওয়ার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে, কেন নদের চাঁদ কেঁদেছিল? কারণ পরমাত্মীয়া মারা গিয়েছিল, কারণ তার দেশের নদী তার কাছে পরম আত্মীয়ার মতোই ছিল, যে কিনা ক্ষীণ স্রোতা ছিল, দুর্বল ছিল, তার শুকিয়ে যাওয়া, তার দুরারোগ্য ব্যাধিতে ভুগতে ভুগতে পরমাত্মীয়া প্রায় মরিয়া যায়, অর্থাৎ নদী শুকিয়ে গিয়েছিল। তাই নদের চাঁদের তার কথা, মানে তার নদীর কথা ভেবে কষ্ট হয়েছিল, তাই সে কেঁদেছিল। মানুষ যেমন কাঁদে তাই সে কাঁদছিল। ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। 5 দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে সে চাঞ্চল্য দেখিয়া গিয়াছে, কিন্তু সেই চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ। এখানে যদি বলা হয় যে সেই চাঞ্চল্য ছিল তার পরিপূর্ণতার আনন্দের প্রকাশ, কার কথা বলা হয়েছে, কোন রচনার অংশ? নদের চাঁদের নদীর কথা বলা হয়েছে, মানে সেই চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ, অর্থাৎ তার যে পরিচিত দুরারোগ্য ব্যাধিতে ভোগা আত্মীয়া সেই নদী, তার দেশের নদীর কথা এখানে বলা হয়েছে। আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে। আচ্ছা, ভুল বললাম, ব্রিজের কাছে আসা যে নদী সেটা হচ্ছে সে যেখানে স্টেশন মাস্টারি করছে সেইখানের কথা বলা হয়েছে। সেই নদীকে দেখে সে স্তম্ভিত হয়ে গেল, কেন হলো এই কথাটা বলতে হবে নদীর দিকে দৃষ্টিপাত করে। কেননা 5 দিন আগে বর্ষার জল 5 দিন ধরে অবিরত যেহেতু বৃষ্টি হয়েছে, সেই কারণে পরিপুষ্ট হয়ে গেছে নদী, এবং জলস্রোতে নদীর পঙ্কিল জলস্রোতে চাঞ্চল্য দেখা দিয়েছে, অর্থাৎ জলে পরিপুষ্ট হওয়ায় সেই চাঞ্চল্য যেন পরিপূর্ণতার আনন্দের প্রকাশ। সেই নদী, ব্রিজের ধারে যে নদী, আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে, গাঢ়তর পঙ্কিল জল ফুলিয়া ফাঁপিয়া ফেনোচ্ছ্বাসিত হইয়া ছুটিয়া চলিয়াছে। এতক্ষণ নদের চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবিতেছিল। এতক্ষণ সে একটা ক্ষীণস্রোতা নদীর কথা ভাবছিল। তার 4 বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরও বেশি ভয়ঙ্কর। সে তো 4 বছর ধরে চেনে, এটা তার দেশের নদী নয়, কিন্তু সে 4 বছর ধরে এই নদীটাকে চেনে। হ্যাঁ, তো যত বছর সে এসেছে স্টেশন মাস্টারি করছে, তো সে 4 বছরের চেনায় নদী মূর্তিকে যেন তার আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি অপরিচিত মনে হলো। আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি অপরিচিত মনে হলো, কার কথা বলা হয়েছে? তাহলে বলতে হবে
নদের চাঁদের সেই তার নদীর কথা বলা হয়েছে, নদের চাঁদে ব্রিজের কাছাকাছি যে নদী, সেই নদীর কথা এখানে বলা হয়েছে। সেই নদীকে বেশি অপরিচিত মনে হয়েছিল। কেন অপরিচিত মনে হয়েছিল যদি এই লাইনটা তুলে দেয়, আরও বেশি অপরিচিত মনে হলো, কোন রচনার অংশ এইভাবে তুলে দেয়, তাহলে বলতে হবে, তো আগে বলেই দিলাম, নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্প থেকেও নেওয়া হয়েছে। এবং কেন অপরিচিত মনে হলো বলতে, এই যে নদী 5 দিন ধরে যে অবিরত বৃষ্টি হয়েছে, বর্ষায় জলে ফুলে ফেঁপে উঠেছে, তার ভয়ঙ্কর মূর্তি দেখে বা ভয়ঙ্কর রূপ দেখে নদের চাঁদের এমন মনে হয়েছিল, অপরিচিত মনে হয়েছিল। ব্রিজের মাঝামাঝি ইট, সুরকি আর সিমেন্টে গাঁথা ধারকস্তম্ভের শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে। আজও সে সেইখানে গিয়া বসিল। নদীর স্রোত ব্রিজের এই দিকে ধারকস্তম্ভগুলিতে বাধা পাইয়া ফেনিল আবর্ত রচনা করিয়াছে। এত উঁচুতে জল উঠিয়া আসিয়াছে যে মনে হয় ইচ্ছা করিলে বুঝি হাত বাড়াইয়া স্পর্শ করা যায়। নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। পকেট খুঁজিয়া পুরাতন একটি চিঠি বাহির করিয়া সে স্রোতের মধ্যে ছুড়িয়া দিল। তাহলে পকেট থেকে একটা চিঠি বের করলো। কি চিঠি বের করেছিল যেটা জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিল? দেখো, নদের চাঁদের সে কিন্তু চোখের পলকে কোথায় সেই চিঠিখানা অদৃশ্য হইয়া গেল। উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে আজ তার জীবন্ত মনে হইতেছিল। তার সঙ্গে খেলায় যোগ দিয়া চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকাইয়া ফেলিয়াছে। সে তার স্ত্রীকে দেখো একটা চিঠি লিখেছিল, জানো। এখানে যে চিঠির কথা বলা হয়েছে, 2 দিন ধরিয়া বাহিরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছিল। সেই চিঠি পকেটেই ছিল। তাহলে দেখো, 2 দিন ধরে যে বৃষ্টি হয়েছে, সেই 2 দিন 5 দিন বৃষ্টি হয়েছে, বা 2 দিন তো অবিরাম বৃষ্টি হয়েছে, অবিশ্রান্ত বর্ষণের সাথে 2 দিন লেগেছিল চিঠি লিখতে। নদের চাঁদের তার স্ত্রীকে চিঠি লিখতে, যে চিঠিটা সে লিখেছিল, কদিন সময় লেগেছিল যদি আসে প্রশ্ন? 2 দিন সময় লেগেছিল। 2 দিন অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদের চাঁদ এই চিঠিটা লিখেছিল। কি ধরনের চিঠি ছিল? 5 পৃষ্ঠা ব্যাপী ছিল এবং বিরহ বেদনাপূর্ণ চিঠি ছিল, যেটা তার স্ত্রীকে সে লিখেছিল। একটু মমতা বোধ করিল বটে, কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না। একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল। তারপর নামিল বৃষ্টি। সে কি মুষলধারায় বৃষ্টি! আচ্ছা, কি মুষলধারায় বর্ষণ, এটা তোমাদের কিন্তু লাইন তুলে প্রশ্ন আসে। ঘণ্টা 3 বিশ্রাম করিয়া মেঘের যেন নূতন শক্তি সঞ্চিত হইয়াছে। নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল, উঠিল না। নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠিতেছিল, তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া হঠাৎ এমন একটা সঙ্গত সৃষ্টি করিয়াছে যে নদের চাঁদের মনে হইতে ছেলে মানুষই আমোদ মিলাইয়া গেল। তার মনে হইতে লাগিল এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবসন্ন হইয়া আসিতেছে। বলছে এখানে যে নদের চাঁদের মন হইতে ছেলে মানুষই আমোদ মিলাইয়া গেল। তার কি মনে হলো? তার মনে হলো যে হইতে লাগিল এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে তার সর্বাঙ্গ অবসন্ন হলো। কেন নদের চাঁদের সর্বাঙ্গ অবসন্ন হয়ে গেল? যদি এই প্রশ্নটা আসে, এটা তোমাদের লাইন তুলে প্রশ্ন আসে যে ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবসন্ন হয়ে গেল, কার হলো? নদের চাঁদের হলো। কেন হলো? তখন বলতে হবে বৃষ্টির ঝমঝম শব্দে হঠাৎ এমন একটা সঙ্গত সৃষ্টি হয়েছিল যে নদের চাঁদের মন হতে ছেলে মানুষই যে আমোদগুলো ছিল সেগুলো মিলিয়ে গেল। ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলাইয়া চারিদিক অন্ধকারে ছাইয়া গেল। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু থমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইল। ব্রিজের উপর দিয়া একটা ট্রেন চলিয়া যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়া যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করিয়া রাখিল। তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল। ঠিক আছে, সে অতি কষ্টে উঠে দাঁড়ালো। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। হঠাৎ তাহার মনে হইয়াছে রোষে ক্ষোভে উন্মত্ত এই নদীর আর্তনাদী জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় না। তাহলে নদের চাঁদের কি উচিত হয়নি? যে নদী এত রোষে ক্ষোভে এত উন্মত্ত হয়ে গেছে, তার জলরাশির কাছে এত হাত উঁচুতে বসে সে ছিল, যে ব্রিজের ওপরে সেটা বসে থাকা তার উচিত হয়নি। এই উচিতের নয়ের কথাই বলা হয়েছে। হোক ইট সুরকি সিমেন্ট পাথর লোহা লক্করে গড়া ব্রিজটা গড়া ছিল ইট সুরকি সিমেন্ট পাথর লোহা লক্করে, ঠিক আছে, গড়া।
যে নদী এমনভাবে খেপিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই। তাহলে কাহাকে বিশ্বাস নাই? সেই নদীকে। কেন বিশ্বাস নাই এটা আসতে পারে তোমাদের, যে তাহাকে বিশ্বাস নাই, শুধু এইটা এলো, অথবা যে নদী এমনভাবে খেপিয়ে যাইতে পারে, এইটা শুধু নাই দিল তাহাকে বিশ্বাস নাই। ঠিক আছে, শুধু এই দিল তাহাকে বিশ্বাস নাই। কেন এই কথা বলা হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে আগে দেবে, তারপরে কোন রচনার অংশ, তারপর হচ্ছে কেন কেন এ কথা বলা হয়েছে। অর্থাৎ রোষে ক্ষোভে ফুলে ফেপে ওঠা উন্মত্ত নদীর কথা এখানে বলা হয়েছে। তাকে নদের চাঁদের বিশ্বাস নেই, কারণ সেই কারণ সে ব্রিজের উঁচু দিয়ে হাপে বসেছিল, তাই তো এখানে যেটা বললো। অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। এই যে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কার কথা বলা হয়েছে? নদের চাঁদের কথা বলা হয়েছে। কেন? কারণ নদী যেন বিদ্রোহ করছে। কেন? দেখো, ব্রিজটা ভাঙিয়া ভাসাইয়া লইয়া দুপাশে মানুষ হাতে গড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বহিয়া যাইবার পথ করিয়া লইতে চায়, কিন্তু পারিবে কি? অর্থাৎ নদী বিদ্রোহ করছে, কেননা চারপাশে মানুষ বাঁধ দিয়ে দিয়েছে। হ্যাঁ, বাঁধ দেওয়ার ফলে সেই ব্রিজ দিয়ে দিয়েছে, যার ফলে নদী সেই ব্রিজ ভেঙে বেরিয়ে যেতে চাইছে। নদীর গতিপথকে রুদ্ধ করা হয়েছে, নদীর গতিপথে বাধা দেওয়া হয়েছে, সেই কারণেই কিন্তু নদীরাজ বিদ্রোহ। তো সেই নদীকে কি কেউ আটকাতে পারবে? হ্যাঁ, স্বাভাবিক গতিতে বইয়া যাইবার পথ করিয়া লইতে চায়, নদী নিজে চায়, কিন্তু সে কি পারিবে কি? মানে নদী কি পারবে? আটকে দিয়েছে যেহেতু ব্রিজ দিয়ে, সেটা কি পারবে? পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে? পারলেও কি তাকে মানুষ রেহাই দেবে? আজ যে ব্রিজ আর বাঁধ সে ভাঙিয়া ফেলিবে, কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়িয়া তুলবে। এটা নদের চাঁদের মনে হচ্ছে স্বাভাবিক ব্যাপার। কোনো নদীকে আমরা প্রাকৃতিক যে ব্যাপারগুলো, নদী তো নিজের মতো আপন গতিতে বয়ে চলেছে, তাকে মানুষই তো বাঁধ দেয়, ব্রিজ দেয়, মাঝে ব্রিজ তৈরি করে নদীকে আটকানোর জন্য। নদী নিজের গতি দ্বারা আটকে যাচ্ছে, নদী যেতে পারছে না, নদীর কষ্ট হচ্ছে, সেই জন্য আজ সে ফুলে ফেপে উঠেছে, সেই জায়গাটা উন্মত্ত হয়ে উঠেছে। তারপর এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের সেই ক্ষীণ স্রোতা নদীতে পরিণত হইতে না জানি মোটে আর কতদিন লাগিবে। নদীর চাঁদের মনে হলো তার দেশের নদী যেমন ক্ষীণ স্রোতা, সরু একদম শুকিয়ে যাওয়া নদী, এই নদীও তো তেমনই অবস্থা হবে এই নদীরও। স্টেশনের কাছে নতুন রং করা ব্রিজটার জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। স্টেশনের কাছে নতুন রং করা ব্রিজটার জন্য নদের চাঁদ গর্ব অনুভব করেছে। কিসের জন্য? স্টেশনের কাছে নতুন রং করা যে ব্রিজটা ছিল সেটার জন্য। আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের তো কোনো প্রয়োজন ছিল না। বোধহয় এই প্রশ্নের জবাব দেবার জন্যই সে এত ভাবছে যে পেছন হইতে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল ছোট স্টেশনটির দিকে। নদের চাঁদ 4 বছর যেখানে স্টেশন মাস্টারি করিয়াছে এবং বন্দি নদীকে ভালোবাসিয়াছে। এখানে যদি বলে বন্দি নদীকে ভালোবাসিয়াছে, কে ভাসেছে ভালো? নদের চাঁদ ভালোবেসেছে। আর নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টারি করেছে? 4 বছর স্টেশন মাস্টারি করেছে। কত নম্বর প্যাসেঞ্জার ট্রেন তাকে পিষে দিয়ে চলে গিয়েছিল? 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন তাকে পিষে চলে গিয়েছিল। তাহলে এই গেল নদীর বিদ্রোহের ওপর আলোচনা। মানিক বন্দ্যোপাধ্যায় 1908 জন্ম, 1956 মৃত্যু। তার প্রকৃত নাম তোমাদের এসে থাকে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। সাহিত্য রচনা করেছেন মানিক নামে। আর উপন্যাস মনে রাখবে দিবারাত্রির কাব্য জননী 1935-এ প্রকাশ পেয়েছিল। অতসীমামে বিচিত্রা পত্রিকায় প্রকাশ পায় 1928-এ। এছাড়া গল্পগ্রন্থগুলোর মধ্যে তোমাদের এইগুলো অত নাম মনে রাখলেও চলবে, একটা দুটো মনে রাখবে, যেমন আমি তাও পড়ে দিচ্ছি। অতসীমামী ও অন্যান্য গল্প, প্রাগৈতিহাসিক, মিহি ও মোটা কাহিনী একসাথে, সরীসৃপ, বউ, সমুদ্রের স্বাদ, ভেজাল, হলুদ পোড়া, আজকাল পরশুর গল্প, পরিস্থিতি, যাই হোক, ছোট বকুলপুরে যাচ্ছি, ফেরিওয়ালা, লাজুকলতা, ছোট বড়, মাটির মাসুল, এগুলো। লেখকের কথা, তার পুতুল নাচের ইতিকথা ও পদ্মা নদীর মাঝি। তোমাদের যদি দিয়ে থাকে যে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত আরেকটি রচনার নাম, অবশ্যই পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য বা পদ্মা নদীর মাঝি, এই তিনটের মধ্যে একটা তোমরা কিন্তু মনে রাখবে, লিখবে, নদীর বিদ্রোহ ছাড়া যদি দিয়ে থাকে। আর লেখকের কথা, তার লেখা প্রবন্ধের একটি উল্লেখযোগ্য সংকলন। যাই হোক, তোমরা অবশ্যই মনে রাখবে প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম, এটা কিন্তু এসে থাকে। যাই হোক, আজকে নদীর বিদ্রোহ আলোচনা আমি শেষ করলাম। পরের ক্লাসে থাকবে অন্য কোনো পোয়েম বা প্রোজের আলোচনা। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো করে প্রত্যেকে প্রস্তুতি নাও, ভালো সুস্থ থাকো, ভালো থাকো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, ভালো করে পরীক্ষা দাও। তোমাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ স্টুডেন্ট, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।